ধরুন এখন যদি ঠিক এই মুহূর্তে যদি পে স্কেলটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শুধু যারা সরকারি কর্মচারী আছেন ওনারাই শুধু লাভবান হবেন না, এর সাথে সারা বাংলাদেশের যত মানুষ যুক্ত আছেন সবাই লাভবান হবেন। একজন কর্মচারী যদি আপনার ৫-১০ হাজার টাকা বেশি পায়, সে বাজারে গিয়ে মাছ কিনবে, মুরগি কিনবে, গ্রোসারি কিনবে, শাকসবজি কিনবে, সেখানে তাহলে যারা জেলে আছেন, যারা ফার্মার আছেন, যারা কৃষক আছেন, সবাই কিন্তু উপকৃত হচ্ছে। অর্থনীতির যে ফ্লোটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সাথে সাথে আপনার আরো যে লাভটা সেটা হলো, আপনি আরেকটা বিষয় যদি চিন্তা করেন, ২০১৫ সালে যখন পে স্কেল হয়েছিল, সেই পে স্কেলের সময় বাংলাদেশের যেই ডলারের যে রেটটা ছিল, তখন ছিল ডলারের রেট ৭৭ পয়েন্ট সামথিং, এবং বর্তমান যদি ডলারের রেট আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে এখন ১২২ টাকা প্লাস। তাহলে তখন বাহ। একজন কর্মচারী যেই টাকাটা পেত সেটা ডলার হিসেবে $১৬০, এবং বর্তমানে একজন ছোট কর্মচারী ৮,২৫০ টাকা স্কেলের সে যে বেতন পায় সেটা ডলারের হিসাবে মাত্র $৬৭। তাহলে তার ক্রয় ক্ষমতা কিন্তু এখানে প্রায় 100% কমেছে। স্বর্ণের দামটা যদি আপনি দেখেন, তখন 22 ক্যারেটের স্বর্ণ ছিল 15 সালে হলো ৪২ থেকে ৪৬ হাজার টাকা, বর্তমানে সেটা প্রায় 2 লাখ প্লাস। তো আপনি এখানে কিন্তু যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পে স্কেল যেটা হবে সেটাতে আন্তর্জাতিক যে মানদণ্ড সেটা সেটা কতটা অনুসরণ করা হচ্ছে সেটা আর কি, যে হচ্ছে কতটা অনুসরণ করা হচ্ছে সেই বিষয়ে কি আপনারা অবগত আছেন কিনা? হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি যদি বলেন যে বাংলাদেশ বর্তমানে ৩৫ থেকে ৪১ এর মধ্যে অর্থনৈতিক দেশ যদি আপনি হিসাব করেন, এর আশেপাশে যে দেশগুলো আছে সেখানের যেই বেতন কাঠামো এবং সেখানের যে বেতন ব্যবস্থা, তার তুলনায় বাংলাদেশের আপনার আমি বলবো 30-40%। আপনি আবার পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ইন্ডিয়ার কথা বললেন, ইন্ডিয়ার সর্বনিম্ন বেতন স্কেল আছে বাংলাদেশের ২৮,০০০ টাকার মতো, এবং সেখানে বাংলাদেশের বেতন স্কেল মাত্র ৮,০০০ টাকা। এবং চায়নার কথা বলেন, সেখানে ৩০,০০০ টাকা। এভাবে যদি আপনি চিন্তা করেন, কারণ ওনারা ডলারের রেট হিসাবে বেতন স্কেলটা ওনারা ইমপ্রুভ করতেছে। বাংলাদেশ যদি ডলার হিসাবে যদি বেতন স্কেল ইমপ্রুভ করতো, তাহলে ২০১৫ সালে আর ২০২৫ সালের যে ডলারের ব্যবধানটা হয়েছে, তাহলে এখানে একজন কর্মচারী বেতন ন্যূনতম ২৮,০০০ টাকা বেসিক স্যালারি হয়ে যেত। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট হয়তোবা বর্তমানে যারা পে কমিশনে আছেন ওনারা এটা বিবেচনা করবেন। এবং আপনি যদি প্রবাসী শ্রমিকের কথা চিন্তা করেন যারা প্রবাসে কাজ করে, ২০১৫ সালে যদি সৌদি আরবে একজন কাজ করতো, তো ইনি যে ১ রিয়াল হিসেবে উনি যদি হিসাব করেন, আপনি দেখবেন যে ১ রিয়ালে তখন ছিল ১৮ থেকে ২০ টাকা। বর্তমানে সেই কর্মচারী যদি বেতন নাও বাড়ে, সে কিন্তু ১ রিয়ালে প্রায় ৩২ টাকা পেয়ে যাচ্ছে। ঠিক ডলার হিসাবেও ওই সেইম। উনাদের বেতন কিন্তু ওইভাবে করে পরিবর্তন হয়েছে। আবার বাংলাদেশে যারা বেসরকারি চাকরি করছেন, সেক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে প্রতি বছর স্যালারি রিভিউ করে। আপনি যদি সুপার শপের কথা চিন্তা করেন, যারা স্বপ্ন বিভিন্ন জায়গায় এরকম আউটলেট আছে, ওনাদের যেই সুপার শপ ওনারাও কিন্তু প্রতি বছর আপনার স্যালারি রিভিউ করেন এবং ৩ থেকে ৫,০০০ টাকা ইনক্রিজ করেন। যারা কর্পোরেট ফিল্ড আছে, সেই কর্পোরেট ফিল্ড গুলোয় আরো বেশি ইনক্রিজ করতেছেন। ওনারা ৩ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রতি বছর ইনক্রিজ করতেছেন। তো সেখানে আমাদের সরকারি যে প্রতিষ্ঠান আছে, সরকারি যে কর্মচারী আছে, ১১ থেকে ২০ গ্রেডে যারা আছেন ছোট কর্মচারীরা, তাদের যে বেসিক স্যালারি এবং তাদের ৫% পায় বছরে, সেটা ৪২০ টাকা থেকে শুরু হয়। এটা মানে বলার মতো না। এটা একটা, এর থেকে যে যারা ওই দৈনিক মজুরিতে কাজ করে, আপনি যদি চিন্তা করেন ২০১৫ সালে একজন ডে লেবার যিনি ছিলেন, তিনি ৪০০ থেকে ৫০০ টাকা পাইতেন। বর্তমানে একজন ডে লেবার ১,০০০ টাকার উপরে তিনি দৈনিক মজুরিতে কাজ করছেন। ওনাদের কিন্তু বেড়ে গেছে। যারা রিক্সা পুলার, যারা রিক্সাওয়ালা আছেন, বাস ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনি যদি একটু মানে এককভাবে চিন্তা করেন যে ২০১৫ সালে একটা নির্দিষ্ট স্থানের যে রিক্সা ভাড়া যেখানে ২০ টাকা ছিল, বর্তমানে সেই স্থানটির রিক্সা ভাড়া কিন্তু হয়ে গেছে ৬০ টাকা। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু সবার স্যালারি ওনারা নিজ ভাবে বেড়েছে বা বাড়িয়ে নিয়েছেন। শুধু সরকারি কর্মচারীর ক্ষেত্রেই এই প্রতিবন্ধকতা এবং এই বাধাটা রয়েছে। তো আমরা আশাবাদী সরকারের কাছে যে সরকার এই নির্দিষ্ট সময়ের মধ্যে, আমরা ১৫ ডিসেম্বরের মধ্যে আমরা আলটিমেটাম যে সময়টা দিয়েছি, এবং আমি প্রত্যাশা করি যে সরকার এই সময়ের মধ্যে অন্তত যদি গেজেট প্রকাশ করতে নাও পারে, ওনারা রিপোর্টটা সাবমিট করবেন এবং ডিসেম্বরের মধ্যেই ওনারা এই গেজেট প্রকাশ করবেন ইনশাল্লাহ।